নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি কাকসেনা সৌরভ দাসের লেখা একটি গ্রাম বাংলার ভূতের গল্প, 10 ভূতের খাওয়া গল্পের দ্বিতীয় পর্ব। আপনি যদি গল্পটির প্রথম পর্ব এখনো না শুনে থাকেন তাহলে এখনই চলে যান আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাকসেনাতে আর শুনে নিন গল্পটির প্রথম পর্ব। এখন শুরু হচ্ছে গল্পটির দ্বিতীয় পর্ব। কিন্তু বিভৎসতার এখনো বাকি ছিল। এরপর কমলার দাঁতের মাড়ি থেকে 2 জোড়া সদন্ত বেরিয়ে আসতে লাগলো। তার নখগুলোও যেন কি এক অদ্ভুত মায়ার বলে ভীষণ বড় এবং ধারালো হয়ে যাচ্ছিল। সে এরপর হাঁসের গলাতে নিজের তীক্ষ্ণ দাঁত বসিয়ে দেয়। হাঁসের গলা থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। এরপর নিজের জীবনের জন্য শেষবারের মতো সংগ্রাম করতে করতে হাঁসটি ধীরে ধীরে শিথিল হয়ে পড়ে। তারপর কমলা তার তীক্ষ্ণ নখগুলো দিয়ে হাঁসের পালক ছিঁড়ে দিয়ে গরম কাঁচা মাংস গোগ্রাসে গিলতে থাকে। পরের দিন ভোরবেলায় কমলা শাশুড়ি গোয়ালে গেলে ব্যাপারটা খেয়াল করেন। নিজের প্রিয় হাঁসটির অমন পরিণতি দেখে তার সে কি চিৎকার। সব দোষ এসে পড়ে মেজ বউয়ের ওপর, কারণ সন্ধেবেলা মেজ বউই গোয়ালের সদর দরজা লাগিয়েছিল। শাশুড়ির বক্তব্য হলো যে নিশ্চয়ই মেজ বউ ঠিকমতো দরজাটা লাগায়নি, তাই রাতে কটাস বা ভাম জাতীয় কোনো প্রাণী ঘরে প্রবেশ করে খেয়ে গেছে ওই হাঁসটিকে। এই নিয়ে সকালে বেশ কিছু সময় গজগজ করেছিল ওদের শাশুড়ি ননিবালা দেবী। বেলার দিকে ছোট বউয়ের বর দেবাশিস দারোয়ানগিরি খেটে বাড়িতে এলো। এসেই তার বউয়ের ব্যাপারে নিজের মা আর বৌদির কাছে এক গাদা নালিশ আর সকালে সবচেয়ে নধর হাঁসটির মারা যাওয়ার ঘটনা শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে যাওয়ার অবস্থা হলো। একে সারা রাত জেগে সে ব্যবসায়ীর ঘর পাহারা দিয়ে এসেছে, তার উপর আবার মা আর বৌদি সকাল সকাল তার বউয়ের ব্যাপারে নালিশ করতে শুরু করেছে। তাই কোনো দিকে না তাকিয়েই সে খেয়ে দিয়ে সোজা ঘুমোতে চলে যায়। তার ঘুম ভাঙে বিকেলবেলার দিকে। এরপর সে সোজা চলে যায় নিজের বউকে দেখতে। গিয়ে দেখে একটি খাটের ওপর তার বউ শুয়ে আছে। কমলার গায়ের শাড়িটা প্রায় খুলে গেছে। বিকেলের শান্ত শীতল সূর্যের আলো কমলার দেহের ওপর পড়ে তাকে কি বিভৎস সুন্দরী না করে তুলেছিল। তার ফর্সা পেটের নাভিটা বারবার ছুঁয়ে দেখার জন্য যেন দেবাশিসকে কাছে ডাকছিল। এক মনে সে নিজের শুয়ে থাকা বউয়ের শরীরের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল। তখনই পাশ থেকে মেজ বউ বলে ওঠে, তা কমলার বুকের দিকে তাকিয়ে অমন ভাবে কি দেখছো? এমন ভাব করছো যেন তোমার সবে কাল রাতে বিয়ে হয়েছে আর আজ ফুলসজ্জা। মেজ বউয়ের কথা শুনে দেবাশিস ভারী লজ্জা পেল। মনে মনে একটু রাগও হচ্ছিল তার। সে সাফাইয়ের সুরে বলতে লাগলো, আরে না না, সেরকম কিছু না। আসলে অনেকদিন পর বউটাকে দেখলাম তো, আর তার উপর ওর শরীরটাও যে অসুস্থ, তাই একটু চিন্তা হচ্ছিল আর কি। সেই কারণেই ওকে দেখতে এসেছিলাম। আচ্ছা নাও নাও, আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না, বউ পাগল ছেলে কোথাকার। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বউয়ের দিকে তাকিয়ে থাকলেই হবে? রাতে তো আবার দারোয়ান বাবু পাহারা দিতে যাবেন ওই বাড়িতে, তা কি খেয়ে যাবে? না বৌদি, আজ আর যাব না। আজ রাতে আমি বাড়িতেই থাকবো। ওহো, এবার বুঝতে পেরেছি। কিন্তু ছোট দেওর, তুমি রাতে যেই কারণে থাকবে ভেবেছো তা তো সম্ভব হবে না। তোমার বউ তো অসুস্থ, তাই তুমি চাইলেও যে তার সাথে কিছু। বৌদি, কি যাতা ভাবছো? কমলার শরীরটা খারাপ, তাই আমি থাকবো, আর অন্য কোনো কারণের জন্য নয়। কিন্তু দেবাশিসও জানে যে সে বউকে আজ রাতে সোহাগ করবে বলেই কাজে যাবে না। কতদিন সে তার বউটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেনি, তাকে সোহাগ করেনি। বিকেলের ডুবে যাওয়া সূর্যের আলো কমলার মুখের ওপর পড়ে কি মায়াবী না লাগছিল তাকে। দেবাশিস তার বউটাকে ভীষণ ভালোবাসে, ভীষণই। এরপর রাত হলে, খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে, যখন সবার ঘুমানোর সময় এলো,
তখন এক গোল বাঁধল। দেবাশিস আজ রাতে তার বউয়ের সাথেই ঘুমোবে। আর ওদিকে তার মা বৌদি সবাই বারণ করতে লাগলো, কারণ কমলার শরীর খারাপ। তবুও শেষে দেবাশিসের জোরাজুরিতে তার মা আর বৌদি হার মেনে নিজেদের ঘরে চলে যায়। আর দেবাশিসও নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে বউয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। কমলা কিন্তু সেই যে কাল রাতে চোখ বুজিয়েছে, একবারও কিন্তু আর তাকায়নি। সকাল থেকে কিছু খায়ওনি, কারোর সাথে কথাও বলেনি। কিন্তু অবাক করার বিষয় হলো, কমলার শরীরে কোনো রকম অপুষ্টি বা ক্লান্তির বিন্দুমাত্র ছাপ চোখে পড়ল না দেবাশিসের। বরং কমলাকে যেন প্রতিদিনের তুলনায় আজ আরো বেশি সুন্দরী লাগছিল। তার ফর্সা গাল, লাল ঠোঁট যেন আরো বেশি করে কাছে টানছে দেবাশিসকে। আর কমলার ঠোঁটটাও যেন রোজকার তুলনায় আজ একটু বেশি লাল লাগছে। দেবাশিস আর নিজেকে আটকাতে পারল না। সে নিজের ঠোঁটের আলতো ছোঁয়া বসিয়ে দিল কমলার নরম দুটো ঠোঁটে। এরপর ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরল নিজের দুই বাহুর মধ্যে। কিন্তু হঠাৎই একটা তীব্র যন্ত্রণা অনুভব করলো দেবাশিস নিজের ঘাড়ের কাছে। সে দেখলো কমলা, হ্যাঁ তার স্ত্রী কমলা, যে গতকাল রাত্রে কবিরাজ মশাইয়ের জড়িবুটি খেয়ে অজ্ঞান হয়ে ঘুমোচ্ছিল এতক্ষণ, আজ হঠাৎই কি এক মায়া বলে সে যেন জীবন্ত হয়ে উঠেছে। তার তীক্ষ্ণ দাঁতগুলো দেবাশিসের ঘাড়ের ভেতরে রক্ত শুষে নিচ্ছে। দেবাশিস আর্তনাদ করে উঠল। তার চিৎকার শুনে বাড়ির সমস্ত লোকের ঘুম ভেঙে যায়। সবাই ধড়পড় করে উঠে দেবাশিসের ঘরের দিকে দৌড় লাগায়। এরপর তারা জোরে জোরে দেবাশিসের দরজা ধাক্কা দিতে লাগলো। এই দেবাশিস, কি হয়েছে তোর? ওরম চিৎকার করে উঠলি কেন? দরজা খোল, এই ভাই। কিন্তু না, দেবাশিস আর দরজা খুলল না। বাড়ির লোক যখন অবশেষে দরজা ভেঙে দেবাশিসের ঘরের ভেতর প্রবেশ করে, তখন তারা যে দৃশ্য দেখলো তাতে সবার হাড় হিম হয়ে গেল। তারা দেখলো বিছানায় দেবাশিস শুয়ে আছে, আর তার ছাতির ওপর সবার আদরের বউ কমলা বসে বরের গলায় দাঁত বসিয়ে পরম আনন্দে রক্ত শুষে খাচ্ছে। দেবাশিসের মা আঁতকে উঠে বলল, দেবাশিসের সমস্ত রক্ত শুষে খেয়ে নেওয়ার পর দেবাশিসের রক্ত শূন্য দেহটা পাশে ফেলে রেখে কমলা তার পাশেই আবার আগের মতো অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। আজকের মতো কমলা সুন্দরীর পেট ভরেছে। দেবাশিসের দেহে ততক্ষণে আর প্রাণের শেষ চিহ্নটুকুও ছিল না। সমস্ত পরিবারের লোক এই বীভৎস দৃশ্য দেখে আতঙ্কিত এবং হতভম্ব। দেবাশিসের মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। গ্রামের লোকও ইতিমধ্যেই এ বাড়ির চিৎকার শুনে বাড়ির চারধারে জড়ো হয়েছে। দেবাশিসের রক্তশূন্য দেহটা ওই ঘর থেকে বের করে বৈঠকখানায় এনে রাখা হলো। গ্রামের বৈদ্যকে এরপর ডাক পাঠানো হলো, কিন্তু বৈদ্য এসেও একই কথা বলল যে দেবাশিসের দেহে এতটুকু আর প্রাণ নেই। কমলাকে দরজা বন্ধ করে সেই ঘরেই আটকে রাখা হয়েছে। কারোর আর বুঝতে বাকি রইল না যে কমলার দেহে এক অশরীরী প্রবেশ ঘটেছে। গোটা গ্রাম জুড়ে আবার আতঙ্কের সঞ্চার হয়েছে। সেদিন রাত্রে আর কেউ ঘুমোলো না। সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, কি কাণ্ড বলো দেখিনি, শেষে নাকি দত্তদের বাড়ির ছোট বউকেই ভূতে ধরলো। সে আবার তার স্বামীকেই নাকি মেরে ফেলেছে। ইস, শুনে তো আমার হাত পা ভয় ঠান্ডা হয়ে আসছে গো। তা যা বলেছ দিদি, তোমাদের তো তবু ঠিক আছে। দেবাশিসদের বাড়ি থেকে অনেকটা দূরে তোমাদের বাড়ি, কিন্তু আমাদের কথাটা ভাবো, আমরা ওদের বাড়ির পাশেই থাকি। আমার খোকার বাবাই তো প্রথম ওদের বাড়ি থেকে চিৎকারটা শুনতে পায়, সেই তো গ্রামের লোক ডেকে এনে ওদের বাড়িতে যায়। এইসব কাণ্ড দেখার পর এখন এখানেই থাকতে তো ভয় লাগছে। তোমরা দুজন এই সব নিয়ে কথা বলছো, আমি তো ভাবছি কমলার ব্যাপারে। খারাপভাবে নিও না, তবে কমলার চরিত্রটা কিন্তু বরাবরই খারাপ ছিল গো। পুরুষ মানুষ দেখলেই ওর গায়ে পড়া স্বভাবটা চিরকালই ছিল।
ওই আমাদের পাড়ার রতন আছে না, ওর সাথেই তো কমলার চক্কর ছিল। ওর বর রাতে দারোয়ানগিরি করতো, আর আমি প্রায় দেখেছি ওর বর রাতে ঘরে না থাকলে তখন রতনকে কমলার ঘরের দিকে যেতে। ছি ছি ছি, নষ্ট মেয়ে মানুষ একটা। ওর স্বামীর প্রাণ নেবে না তো কার নেবে বলো দেখিনি? দেবাশিসদের বাড়ির দাওয়া জুড়ে বসে থাকা মানুষগুলো নিজেদের মধ্যে এই ধরনের সব আলোচনা করতে লাগলো সারা রাত জেগে। আসলে এই গ্রামে রাতে কেউ মারা গেলে তার দেহকে ঠিক এইভাবেই ঘিরে নিয়ে জেগে বসে থাকে গোটা গ্রামের মানুষজন। রাতে কোনো দেহকেই পোড়ানোর নিয়ম নেই, কারণ শ্মশানে নিয়ে যাওয়ার আগেই সেই দেহ সবার অগোচরে চলে যেত এই গ্রামের কালো দিঘির পিশাচদের দখলে। আর সেই পিশাচেরা মনের আনন্দে সেই মৃতদেহগুলির পচা গলা কাঁচা মাংস খেত। পূর্বে এই ঘটনা এই গ্রামে অনেকবারই ঘটেছে, তাই আর গ্রামের লোক রাতে মড়া নিয়ে বাড়ি থেকে বেরোয় না। এই কালো দিঘির পিশাচদের কথা না হয় আপনাদের অন্য একদিন শোনাবো। পরের দিন সকালবেলা দেবাশিসের দেহটা নিয়ে গ্রামের যুবকরা চলল শ্মশানে পোড়াতে। বন বাদাড় পেরিয়ে গ্রামের ছোট রাস্তা দিয়ে সবাই রাস্তায় খই ছড়াতে ছড়াতে আর বল হরি হরি বল বলতে বলতে অবশেষে পৌঁছল শ্মশানে। এরপর গ্রামের ছেলেদের দিয়ে গাছ কাটা হলো। গাছ কাটা হলে মৃতদেহে আগুন লাগালো দেবাশিসের দাদা। চিতার আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। এরপর হঠাৎই শ্মশানের পাশের বাঁশ বাগানটা জোরে জোরে দুলতে লাগলো। ওই বাঁশ গাছগুলোকে অমন জোরে জোরে দুলতে দেখে সবাই মনে মনে শিউরে উঠল। তবে সবাই ভালোই জানে যে ওই বাঁশ বাগানের বেশভূত এই বাঁশগুলোকে অমনভাবে দোলাচ্ছে। শ্মশানে নতুন মড়া এসেছে জেনে তারা বুঝি ভীষণ খুশি হয়েছে। তাদের দল ভারী হবে বলে কথা, তাই শ্মশান যাত্রীরা বেশি ও নিয়ে মাথা ঘামালো না। এরপর শ্মশান যাত্রীরা যখন ফিরে যাচ্ছিল তখন ওরা ওদের পেছন থেকে হঠাৎ এক গুরুগম্ভীর গলার আওয়াজ শুনতে পেল। কিরে, এবার কার ঘরের বাতি নিভলো? সব বাহকদের মধ্যে থেকে একজন নিরীহ গোছের লোক বলে উঠল, আগে বাবাজি, আজকে দত্ত বাড়ির ছোট ছেলে মারা গিয়েছে। ও, তা কোন ভূতে মেরেছে? না না, ওকে কোনো ভূতে মারেনি। ওর বউ শুনেছি কাল রাতে ওর গলা থেকে সমস্ত রক্ত শুষে খেয়ে নিয়ে ওকে মেরে ফেলেছে। আরে বাস, তা তো ভালো কথা। বাজারে নতুন ভূত এসেছে দেখতে পাচ্ছি। আমার মন বলছে তোদেরকে সেই আমার কাছে ঘুরে ফিরে আসতে হবে ভূত ছাড়ানোর জন্য। যা যা, এখন ভাগ। তোদের আওয়াজে সেই তখন থেকে আমার সাধনার বিঘ্ন ঘটছে। যা ভাগ শালার বেটারা। মাফ করবেন বাবাজি। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। এরপর সবার বাড়ি ফিরে আসতে বিকেল হয়ে এলো। সকাল থেকে পেটে কিছু পড়েনি, তার উপর তর তাজা একটা প্রাণ মারা গেল। তাই শ্মশান যাত্রীরা সবাই খুবই বিধ্বস্ত ছিল। দেবাশিসদের বাড়ি এসে তারা সবাই জড়ো হলো। দেবাশিসের দাদা শুভাশিস তার ভাইয়ের হঠাৎ মৃত্যু ঠিকমতো যেন মেনে নিতে পারেনি। তাও আবার ভাইয়ের নিজের বউ তাকে মারল। সে বাড়ি এসে হন্তদন্ত হয়ে ঘরের বৈঠকখানায় এসে চিৎকার করে বলল, কোথায় ওই বাগদিপাড়ার মেয়েটা? আর শালিকে মেরেই ফেলবো। ওর কারণে আমার ভাইটাকে আজকে মরতে হলো। এই কারণে সারা বলে নিচু ডাককে বিয়ে করতে নেই। মোড়ল মশাইও দেবাশিসদের বাড়িতে এসেছিলেন। তিনি রাগে ফুঁসতে থাকা শুভাশিসকে লক্ষ্য করে বলে উঠলেন, শুভাশিস বাবা, তুমি শান্ত হও। তোমার ভাইয়ের মৃত্যুর পিছনে কমলার কোনো দোষ নেই। ও অভাগী এখন নিজের মধ্যেই নেই। আর তুমি কার উপর রাগ দেখাচ্ছ? তুমি একটা ভাই হারিয়েছো। তোমার আরও একটা ভাই এখন শহরে আছে। আর এই বেচারির যে তার স্বামী হারিয়েছে, ওর আর নিজের বলতে তো এই পৃথিবীতে আর কেউ রইল না। তাই মাথা গরম করো না বাবা। তুমি এক কাজ করো, তুমি ফাঁক থেকে এসেছো, যাও স্নান সেরে কিছু খেয়ে নাও। তারপরে না হয় আমরা বসবো এসব কি করা যাবে সে নিয়ে আলোচনা করার জন্য। মোড়ল মশাই প্রবীণ লোক, তাই দেবাশিস মোড়লের মুখের উপর কিছুই বলল না।
এরপর শ্মশান যাত্রীরা সবাই স্নান সেরে খেয়ে দিয়ে এলে মোড়ল মশাই সবাইকে ডেকে বললেন, গতকাল রাতে এই দত্তবাড়িতে কী ঘটনা ঘটেছে তা তো তোমরা সবাই জানো, এবং এই দত্তবাড়ির ছোট বউকে তোমরা এই সব কিছু পেছনে দায়ী করছো। কিন্তু তোমাদের জানার জন্য অবগত করি যে এই সব কিছুর পেছনে ছোট বউ নেই। ছোট বউ এই সব কিছু করেনি। আমার বিশ্বাস কমলা সজ্ঞানে তার স্বামীকে হত্যা করবে না। এর ওপর নিশ্চয়ই কোনো প্রেতাত্মার ভর আছে। আর আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, যদি বেশি তাড়াতাড়ি আমরা কমলাকে ওই প্রেতাত্মার কবজা থেকে মুক্ত করতে না পারি, তাহলে আমরা কমলাকেও আর বাঁচাতে পারবো না। কমলার দুধের শিশুটা তার বাপকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। তাই যদি কমলা মারা যায়, তাহলে শিশুটা একেবারে অনাথ হয়ে যাবে। ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল, তাহলে মোড়ল দাদু, এখন আমাদের করণীয় কি? কমলাকে বাঁচানোর একটা উপায় আছে। তোমরা এই গ্রামের ছেলেরা মিলে এক্ষুনি বেরিয়ে পড়ো দেখি। এই গ্রামের ওজাকে তো অনেক আগেই পেঁচো ভূত মেরে খেয়েছে, আর বাকি যারা ওজা ছিল তারাও তো বহুকাল আগেই গা থেকে পালিয়ে বেঁচেছে। তাই এ গায়ে তো আর কেউ নেই ভূত ছাড়ানোর মতো। তোমরা এক কাজ করো, বুঝলে, এই বেলাতেই বেরিয়ে পড়ো। ওই দুগা পরে অশোক বামুন বলে এক গুণিনের নাম শুনেছি। সে নাকি বিশাল এক গুণিন। শহরের কোনো এক জমিদারের মন্দিরের পুরোহিত তিনি। মাঝে মাঝে তিনি তার গায়ে আসেন। এখন তিনি তার গায়ে আছেন শুনেছি, আর দিন সাতেকও তিনি থাকবেন। যাও যাও, আর সময় নষ্ট না করে তোমরা বেরিয়ে পড়ো দেখি। কিন্তু মোড়ল দাদু, দুটো গা পরে মানে সে তো অনেক দূর। আমরা আজ সন্ধ্যেতে বেরোলেও আমাদের ফিরতে তো কাল সন্ধেবেলা হয়ে যাবে, আর ততক্ষণে যদি আরও বাড়াবাড়ি হয়ে যায়। কথাটা তুমি ছোকরা মন্দ বলনি হে। সত্যিই তো এটা ভেবে দেখার বিষয়। তাহলে এখন কি করা যায় বলো তো? গ্রামের এক মাতব্বর গোছের লোক বিশুপাত্র এতক্ষণ চুপ ছিল। সে এবার বলল, মোড়ল মশাই, যদি কিছু মনে না করেন তাহলে বলে কি, আপনি ওই যে কি অশোক বামনের কথা বললেন না, তার কাছে না গিয়ে যদি এই আমাদের গায়ে যে তান্ত্রিক বাবা থাকেন তার কাছে যদি কমলাকে নিয়ে যাওয়া হয়, তাহলে কি আপনার আপত্তি আছে? গায়ের শ্মশানের ওই তান্ত্রিকের কথা আমিও জানি বিশু, কিন্তু সমস্যা হচ্ছে আমি আজ পর্যন্ত ওই তান্ত্রিকের ব্যাপারে দুর্নাম ছাড়া সুনাম শুনিনি কখনো। ও তো কি সব কালো জাদু বা এই ধরনের ঝাড়ফুঁক করে শুনেছি। আমার ওর প্রতি তেমন একটা বিশ্বাস নেই, বুঝলে। দেখো, তবু তোমরা যেটা ভালো বোঝো সেটা করো হে। তা বেশ, তো তাহলে ওই কমলার পরিবারের লোককেই তো জিজ্ঞাসা করলে হয়, ওনারা যা বলবেন তাই হবে। পাশে বসে থাকা কমলার শাশুড়ি বলে উঠলেন, হ্যাঁ, ওই যে শ্মশানে যে তান্ত্রিক থাকে তাকেই ডাকো। অত তিনগা থেকে গুলিন ডাকতে হবে না। মোড়ল মশাই বললো না যে সে নাকি শহরে থাকে, তাহলে নিশ্চয়ই তাকে বেশি টাকা দিতে হবে। একে ওই বঙ্কের ঝি, ও আমার ছেলেটাকে মেরেছে, তাই ওর পেছনে আমি বেশি টাকা খরচ করতে পারবো না। ওই শ্মশানের তান্ত্রিকের কাছেই নিয়ে যাও ওই ওলাউটিকে। তাতে ও মরলো কি বাঁচলো তা আমার দেখার দরকার নেই। সেই কথা মতোই সবাই মিলে কমলার ঘরের দিকে যেতে লাগলো, তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার জন্য। কমলার ঘরের দরজা বাইরে থেকেই লাগানো ছিল। দরজাটি খুলতেই ঘরের ভিতরে একটা আস্তে গন্ধে সবার গা বমি বমি করে উঠল। ওই গন্ধ কমলার শরীর দিয়েই আসছিল বোধ হয়। ঘরের ভেতরটায় ঢুকতে প্রথমটায় সবার বেশ ভয় ভয়ই লাগছিল। ভেতরে ঢুকে সবাই দেখতে পায় খাটের ওপর কমলা পরম শান্তিতে ঘুমিয়ে আছে। তার ঠোঁটের কোনায় লেগে আছে এক নিষ্ঠুর হাসি। এরপর এক গাট্টা মহিলা ধীরে ধীরে কমলার দিকে এগিয়ে গিয়ে তার গায়ে হাত দিয়ে তাকে ঠেলা দিতে লাগলো। ও কমলা, কিরে, তোর কি হয়েছে? ওঠ,
ওই দেখ, তোকে নিয়ে যেতে এসেছে এরা, ওঠ রে। এরপর সবাইকে অবাক করে দিয়ে কমলা হঠাৎ করেই খাটের ওপর উঠে বসলো। তারপর সবার দিকে কট কট করে তাকাতে তাকাতে সে চিৎকার করে বলে উঠল, আমাদের নিয়ে যেতে এসেছে কে? এসে কার এত বড় সাহস? আমাদের গায়ে হাত দিলে তোরা? কমলার এমন বিভৎস রূপ দেখে সেই মহিলা দৌড়তে দৌড়তে ঘর থেকে বেরিয়ে গেল। কমলার গলার আওয়াজের এমন হঠাৎ পরিবর্তন ঘরশুদ্ধ সমস্ত লোকের পুরো উপর থেকে নিচ কাঁপিয়ে দিল। তারা বুঝে গেল এই কমলাকে জব্দ করা মেয়েদের কম্য নয়। এরপর 7 থেকে 8 জন ছেলে মিলে কমলাকে বাগে আনার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোথায় কি, কমলার মধ্যে সেই সময় যেন অসুরের শক্তি এসে গিয়েছিল। সে এক হাতে 2-3 জন রোগা পটকা ছেলেকে তখন হেলায় ছুঁড়ে দিচ্ছিল। তোদের সব কটাকে চিবিয়ে খাবো, শালা শুয়োরের দল, ছাড় বলছে আমাকে। শেষে বহু কায়দা করে কষ্ট করে কমলাকে ধরে বেঁধে ছেলেরা গরুর গাড়িতে তুলল। এরপর তাকে গরুর গাড়িতে করে সেই শ্মশানের তান্ত্রিকের কাছে আনা হলো। কমলাকে নিয়ে যখন গ্রামের শক্ত সামর্থ্য পুরুষেরা শ্মশানে পৌঁছলো, তখন তারা দেখতে পেল দূরে সেই তান্ত্রিক বিশাল বড় এক ধুনি জ্বালিয়ে কি সব মন্ত্র পাঠ করছিল। তার চারিদিকে তখন নানান পাত্রে নানান তন্ত্রের উপকরণ ছড়িয়ে ছিটিয়েছিল। কোনোটিতে জবা ফুল, কোনোটিতে ঘি, ধুনো, মরা পাখির বাচ্চা, খড়গ, কোথাও হাঁড়ি কাঠ, কোথাও আবার এক পাত্র ভর্তি মানুষের রক্ত। এবং ওই তান্ত্রিক যেই স্থানে বসে তন্ত্র সাধনা করছিল, না না, স্থান বলা ভুল হবে, অর্থাৎ যার ওপর বসে তন্ত্র সাধনা করছিল সেটি ছিল একটি সদ্য মরে যাওয়া কুমারী মেয়ের লাশ। তান্ত্রিকের এমন ভয়ানক যজ্ঞের সরঞ্জাম দেখে পাড়ার লোকেদের রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড় হলো। তারা একে অপরকে বলা বলি করতে লাগলো, ও বিশু, এ কার কাছে এলাম রে? চারিদিকে যে শুধু কঙ্কালে ছড়াছড়ি, আর ও কি সত্যি একটা মেয়ে মানুষের লাশের উপর বসে আছে? আরে হ্যাঁ গো দাদা, সালা ইনি খুব জাগ্রত তন্ত্র সাধক। কাউকে বলো না কিন্তু, আমি না মাঝে মাঝে না টেরা আসি। সালা কারোর ক্ষতি করতে হলে এনার থেকে ভালো কেউ তা পারবে না। লোককে বান মারা থেকে শুরু করে মারণ, উচ্চাটন, বশীকরণ, ইনি সালা সব পারেন। দাঁড়াও দাঁড়াও, আমি এগিয়ে গিয়ে কথা বলে আসি ওনার সাথে। আগে তান্ত্রিক মশাই, আমি এসেছি বিশু। কে বিশু? আগে পাত্র বাড়ির ছোট ছেলে বিশু। তুই? হ্যাঁ, মনে আছে। তোর 2 দাদাকে তুই কিছুদিন আগে আমাকে দিয়ে বান মারিয়েছিলি না, সম্পত্তির লোভে। আমি বান মারার 1 মাসের মধ্যেই তোর 2 দাদা মারা গেল। হ্যাঁ তান্ত্রিক মশাই, কিন্তু আপনি তার পরিবর্তে যা চেয়ে বসলেন তা কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। এবার আমার পোটার পিছন ছাড়ুন আপনি। প্রতি সপ্তাহে বেচারিকে আপনার কাছে একা পাঠাতে আমার ইচ্ছা করে না। আপনি ও শরীরের ওপর অমন পশুর মতো ঝাঁপিয়ে পড়বেন না। আপনি এবার বন্ধ করুন এসব। আসলে বিশুপাত্র হলো পাত্রদের বাড়ির ছোট ছেলে। ওর বাপ এই গাঁয়েরই সবচেয়ে বড় লোক ছিল। বিশুর 2 দাদা ছোট থেকেই খুবই কর্মঠ এবং পরিশ্রমী ছিল, কিন্তু হাতের সব আঙুল সমান নয়। তাই বিশু ছোট থেকেই ছিল ভবঘুরে, হিংসুক এবং স্বার্থপর। সে কোনো কাজ করত না, উপরন্তু বাপের টাকা রাত দিন লয়ছয় করত। আজ জুয়াতে সব টাকা হেরে এলো, তো কাল পাশের গ্রামের পতিতা পল্লীতে ডবল দাম দিয়ে সবচেয়ে সুন্দরী পতিতার সাথে শুয়ে এলো। এমন বিশুর বাপ যখন মারা যাবে যাবে করছে, তখন বাপ 3 ভাইকে ডেকে পাঠালো। আমি বুঝতে পারছি যে আমার আয়ু আর বেশি দিন নেই। তোমরা 3 জনেই যথেষ্ট বড় হয়েছ। আশা করি আমি চলে যাওয়ার পর তোমরা 3 ভাই মিলে মিশে থাকবে। আমার শেষ ইচ্ছে যে আমি আমার সমস্ত সম্পত্তি বড় ছেলে এবং মেজ ছেলেকে দিয়ে যাব।
ছোট ছেলে বিশু কোনো সম্পত্তি পাবে না। বিশু গর্জে উঠে সেদিন তার বাপকে বলেছিল, ও আমি বুঝি তোমার সৎ ছেলে, ওরা তোমার নিজের, আমি সালা তোমার কুরনো ছেলে। ওরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, ওরা তোর মতো বাপের টাকা ওড়ায় না সারাদিন। আমার সম্পত্তির কড়িও তুই পাবি না। বেশ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বিশু বাপের এইরূপ অন্যায়মূলক সিদ্ধান্তের কথা শুনে তার দুই দাদাকে অনেক করে বলেছিল, এই বর্দা চোদ্দা, দেখ না বাবা সব কি কথা বলছে। আরে আমার কাঁচা বয়স, তাই আগে ভুল হয়ে গেছে। বাবার সম্পত্তি পাওয়ার পর আমি নিশ্চয়ই কিছু একটা ব্যবসা করবো। তোর বাবাকে একটু বোঝা না। দেখ বিশু, আমিও বা কি করতে পারি বল? বাবা গুরুজন মানুষ, বাবার বিরুদ্ধে যদি কিছু বলি উনি আঘাত পাবেন, তাই নিরুপায় রে। দেখ, তুই মেজদাকে বলে দেখ। এ বর্দা, আমাকে জড়াচ্ছ কেন? ও আমি বাবাকে কিছু বলতে পারবো না। বিশু নিজের দোষেই যাচ্ছ ভারিয়েছে, নোংরা ছেলে একটা। ও বোধহয় ভাবছে আমরা ওর ব্যাপারে কিছু জানি না। বিশু, তুই রাতে কোথায় থাকিস, কি করিস, সব আমি জানি। বেশি পায় তারা মারতে আসিস না। আচ্ছা মেজো, তুই এবার থাম, ওকে আর ওরকম বলিস না। আর দেখ বিশু, বাবার ওপর তো আমরা কেউ আর কথা বলতে পারবো না। তবে বাবা আমাদেরকে সম্পত্তি দেওয়ার পর আমরা নয় তোকে কোনো একটা কাজে রেখে দেবো। তুই আর এ নিয়ে বেশি চিন্তা করিস না। বিশুও সেদিন তার দাদাদের বলেছিল, আচ্ছা দেখে নেবো তোদের সালা, আমাকে বাদ দিয়ে কিভাবে সালা তোরা সম্পত্তি ভাগ করিস তা আমিও দেখবো। আমার নামও সালা বিশু পাত্র, তোদের একটাকেও ছাড়বো না সালা, এই বলে দিলাম। এরপর দেখতে দেখতে বিশুর বাপটা মারা গেল। বাপের সাধ্য শান্তি শেষ হলেই তার বড়দার ছোটদা শহরের আদালতে গিয়ে দুজনে সমান সমান সম্পত্তি ভাগ করে নেবে, এমনটাই কথা হয়ে রইল তাদের মধ্যে। কিন্তু বিশুর মাথায় তখন অন্য কিছুই চলছিল। সে যে করেই হোক সম্পত্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এরপর একদিন মদের আসরে তারই এক বন্ধু তাকে খোঁজ দেয় শ্মশানের সেই তান্ত্রিকের ডেরার। এরপর কিভাবে সেই তান্ত্রিক তার দুই দাদাকে বান মেরে হত্যা করলো আর কিভাবেই বিশু সব সম্পত্তির মালিক হলো, সে কথা না হয় নাই বা বললাম। তবে যেটা না বললেই নয় সেটা হলো, সেই তান্ত্রিক এই সবের বিনিময়ে যেটা বিশুর কাছে দুম করে চেয়ে বসলো, সেটা শুনে বিশুর ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাওয়ার জোগাড় হলো। সেদিন বাপের সমস্ত সম্পত্তি মালিক হওয়ার পর বিশু পাত্র তান্ত্রিকের ডেরায় হাজির হয়েছিল। তান্ত্রিক মশাই, আপনার জয়। আপনার এই দাসের প্রণাম নেবেন। আজ থেকে আপনি আমার গুরুদেব। বলুন কি গুরু দক্ষিণা চাই আপনার? টাকা পয়সা, সোনা দানা, মেয়ে মানুষ, যা বলবেন আপনার এই চেলা আপনাকে এনে দেবে। দেখ বিশু, আমি তো তান্ত্রিক মানুষ, আমি টাকা পয়সা নিয়ে আর কি করব, ওসব মায়া। তবে যখন মেয়ে মানুষের কথা বললি, তাহলে বলি, আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য না, তবে সমাজ কল্যাণের জন্য আমার এক ভৈরবী দরকার। তাই আমি আগে থেকেই একটা জিনিস ভেবে রেখেছি। তোর বউ রূপালী, ওকে সেদিন আমি বাজারে দেখেছি। বাহা, খাসা শরীরটা, যৌবন যেন পুরো উপছে পড়ছে তোর বউয়ের শরীর থেকে। ভারী সুলক্ষণা তোর বউ। তন্ত্রমন্ত্রের বিভিন্ন সাধনার চিহ্ন বর্তমান তোর বউয়ের সারা শরীর জুড়ে। তুই শালা হাম্মাক, নিজের বউকে ছেড়ে রাত দিন বেশ্যা পাড়ায় পড়ে থাকিস। কিন্তু আমি খাঁটি রত্নের কদর জানি। প্রতি মাসের অমাবস্যা তিথিতে তুই তোর বউকে আমার ডেরায় পাঠাবি। আমি ওর সাথে সাধনা করে যৌন মিলন করব। এতে আমার শক্তি বৃদ্ধি হবে আর তোর বউকেও সুখ শান্তি দিতে পারবো। আপনারা এতক্ষণ শুনছিলেন 10 ভূতের খাওয়া গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি পরিচালনায় ছিলেন কাকসয়না সমর্পিতা গায়েন। গল্পে কথক, মোড়ল, তান্ত্রিক ও অশোক বামুন, পিশাচ কমলা,
ননিবালা দেবীর চরিত্রে ছিলেন কাকসৈন্য সৌরভ, পুষ্পেন্দু, স্বপ্নাশিস, কৃষ্ণেন্দু, সান্ত্বনা ও দিশা। অন্যান্য চরিত্রে ছিলেন কাকসৈন্য রুদ্রাক্ষ, বিশ্বজিৎ, সৌগত, আকাশ, সন্তু, দেবজিৎ, শিলাদিত্য, সুশোভন, পল্লব, সমর্পিতা, পায়েল, মোনালিসা, অঙ্কিতা, খেয়ালি এবং ইশতা। গল্পে এডিটিং ও মিউজিক এফেক্টে কাকসৈন্য সৈকত রায়, কৃষ্ণেন্দু হালদার এবং সৌগত দাস ও দিবাকর বেরা। গল্পে পোস্টার ডিজাইনিংয়ে কাকসৈন্য সৈকত রায়। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো এই গল্পের তৃতীয় পর্ব নিয়ে। আর এরপর থেকে কোথাও কাক দেখলে ভাববেন আমরা আপনার উপর নজর রাখছি। সবাইকে কাক রাত্রি।